সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা বাঙালি রেনেসাঁ নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে আমাদের শিল্প সাহিত্য ভাবচর্চায় বাঙালি রেনেসাঁ খুব গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে এতদিন ধরে প্রায় ১৫০ বছর ধরে আমাদের এখানে চলে এসছে। ফলে এটি নিয়ে কথাবার্তা যেসব হয়েছে সেগুলো সাধারণত ডমিনেন্ট ডিসকোর্স হিসেবে আধিপত্যশীল জ্ঞানভাষ্য হিসেবে হয়েছে। আমরা এই আধিপত্যশীল জ্ঞানভাষ্যের সারবত্তা কি, এর কি প্রভাব আমাদের উপরে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে একটু বলে নেই যে রেনেসাঁস ধারণাটি কি। রেনেসাঁস হচ্ছে এটি মধ্যযুগে 14, 15, 16 শতকে প্রথমত ইউরোপে এবং প্রথমত ইতালিতে, তারপর ইউরোপে ছড়িয়ে পড়া একটি পুনর্জাগরণমুখী আন্দোলন। সেটি হলো এইরকম যে ধ্রুপদ যুগের ক্লাসিক্যাল পিরিয়ডের সেই 800 খ্রিস্টপূর্ব 800 সময়কাল থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানত গ্রিক এবং রোমান শিল্পকলা, সেই শিল্পকলায় প্রকাশিত জীবন ভিক্ষা, দর্শন, সমাজচিন্তা, এগুলোর আলোকে মধ্যযুগের ইউরোপের চিন্তাকে, শিল্পকে, সাহিত্যকে আবার পুনর্জাগরণের দিকে নিয়ে যাওয়া, এবং এই পুনর্জাগরণে নিয়ামক ভূমিকা পালন করেছে মূলত গ্রিক দর্শন এবং শিল্প সাহিত্য। একটা জিনিস মনে রাখতে হবে যে এই রেনেসাঁস ছিল মধ্যযুগীয় ধারণা থেকে আধুনিকতাপন্থী, আধুনিকতার দিকে, মানে ইউরোপীয় আধুনিকতা, যেটি পরে আমাদেরকে বিপুলভাবে গ্রাস করে। এবং এর নির্যাস তারা নিয়েছিলেন হচ্ছে ধ্রুপদ যুগের শিল্প সাহিত্য থেকে, কারণ ধ্রুপদ যুগের শিল্প সাহিত্যে তারা আবিষ্কার করেছিলেন মানবতাবাদ, তথাকথিত সেকুলারিজম, এবং শিল্প সাহিত্যের একটা বিপুল উচ্ছ্বাস ওই সময়ে সূচিত হয়েছিল বলে তারা ওইখান থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। এটি প্রধানত ফ্লোরেন্সে প্রথম শুরু হয়, ইতালির, এবং প্রথম যুগের যারা ছিলেন হচ্ছে গিয়োটি, ব্যান্ডন, ফিলিপ্পো সালেস্কি, এইসব নামে হয়তো ভুল থাকতে পারে, এগুলো উচ্চারণ করাও খুব দুরূহ আর কি। যাক, হাই রেনেসাঁস যেটা বলে, রেনেসাঁস যখন চরম পর্যায়ে আসে সেই সময়ের এরা আমাদের খুবই সুপরিচিত, লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, তারপর আপনি ধরেন যে রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি, এরপরে হলো আপনার মিকেলেঞ্জেলো, এরা এদের সময়টাকে হাই রেনেসাঁস বলে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেনেসাঁস জিনিসটা ধ্রুপদ যুগের শিল্পকলা থেকে উদ্দীপনা নিয়ে মধ্যযুগীয় চিন্তাকে আধুনিকতার দিকে নিয়ে যাওয়া এবং মানবতামুখী শিল্পকলার চর্চা, এটি পরে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশে যখন উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশ আসে এবং বাংলায় কলিকাতা কেন্দ্রিক যে প্রাণ উচ্ছ্বাস দেখা দেয় ব্রিটিশ উপনিবেশের ছত্রছায়ায়, তখন এই ইউরোপীয় রেনেসাঁসের চিন্তা এখানে ছড়িয়ে পড়ে ইংরেজ, প্রধানত ইংরেজ লেখক চিন্তকদের মধ্যে, যারা এখানে কলিকাতায় ছিলেন এবং নানা রকম আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এখানে তারা যেহেতু ওখানে হচ্ছে ধ্রুপদ যুগের সেই গ্রিক এবং রোমান শিল্পকলার আলোকে এবং তার নিরিখে, তার উদ্দীপনায় পুনর্জাগরণবাদী আন্দোলন শুরু করেন, এখানে এসে তারা এটি আবিষ্কার করেন যে ভারতীয় পুরাণ, সেই ব্রিটিশ উপনিবেশক যারা ছিলেন তাদের কাছে মনে হয় যে ভারতীয় পুরাণ তার সমকালীন একটা সমরূপ হতে পারে গ্রিক এবং রোমান শিল্পকলার, এবং এর মধ্য দিয়ে তারা ভারতীয় পুরাণকে খুব গুরুত্ব সহকারে তুলে ধরেন এবং প্রচার করেন। বিভিন্ন টেক্সট অনুবাদ করা হয় এবং ভারতীয় মনীষী যারা ছিলেন, লেখক যারা ছিলেন, তাদেরকে উদ্বুদ্ধ করেন এই পুনর্জাগরণের দিকে। এই পুনর্জাগরণের পুরোধায় ছিলেন রামমোহন রায়। এবং ভারতীয় পুরাণ পুনর্জাগরণটি শুরু হয় হচ্ছে প্রধানত সতী দাহ প্রথা, বর্ণবাদ, বর্ণপ্রথা, জাত প্রথা, এগুলোর বিরুদ্ধে। এখন যেটি দেখার সেটা হচ্ছে এই যে ওখানে মধ্যযুগ থেকে আধুনিকতার দিকে যাত্রা, সেই উদ্দীপনা পেয়েছিল হচ্ছে রেনেসাঁস থেকে, সেটাকে রেনেসাঁস বলি, এবং সেটা পেয়েছিল গ্রিক এবং রোমান দর্শন এবং শিল্পকলা থেকে। আর এখানে যেটি হয়েছে সেটা হচ্ছে ভারতীয় পুরাণ, যেটি মূলত লোককাহিনী ধরনের, কিচ্ছা লোককাহিনী ধরনের, যেমন উপনিষদ, রামায়ণ, মহাভারত, তার থেকে উদ্দীপনা নেওয়ার বিষয়টি ছিল। তার মানে একটা হচ্ছে সলিড ইউরোপ, ইতালি এবং ইউরোপের
যে রেনেসাস সেটি সলিড জায়গা থেকে তার উদ্দীপনা নিয়েছিল। শিল্পকলা আছে ইউরোপে, এখনো সেই মানে ধ্রুপদ শিল্পকলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সেখান থেকে উদ্দীপনা নিয়েছিল। আর এখান থেকে এখানে এই কলিকাতায় যেটি হয়েছে সেই উদ্দীপনার জায়গাটা ছিল হচ্ছে পুরাণ, লোককাহিনী, গল্প কাহিনী, এগুলো যেগুলো ধর্মকেন্দ্রিক এখান থেকে। ফলে প্রথমেই যেটা হয়েছে যে একটা সলিড জায়গা থেকে, একটা নিখাত জায়গা থেকে নিয়েছে, আরেকটা হচ্ছে একটা আনুমানিক জায়গা থেকে সেটা নিয়েছে। দ্বিতীয় যে সমস্যাটা হয়েছে যে ওইখানে রেনেসা মানবতা কেন্দ্রিক একটি আন্দোলন হিসেবে সূচিত হয়েছে। সেটি মধ্যযুগীয় ধ্যান ধারণার থেকে, ধর্মকেন্দ্রিক যে ধ্যান ধারণার থেকে মানবকেন্দ্রিক ধ্যান ধারণার দিকে অগ্রসর হয়েছে। আর এখানে যেটি হয়েছে তার উল্টাটা হয়েছে। এখানে যেহেতু ভারতীয় পুরাণ, যেহেতু ধর্মকেন্দ্রিক, ফলে এখানে মধ্যযুগ এবং আধুনিক যুগের যে সন্ধিক্ষণে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যারা ছিলেন, তারা ধর্মকে সংস্কার করার চেষ্টা করেছেন, সমাজকে সংস্কার করার চেষ্টা করেছেন, মানে ধর্মীয় অনুশাসনে বাধা যে সমাজ, সেটিকে সংস্কার করার চেষ্টা করেছেন এবং ভারতীয় পুরাণের আলোকে করার চেষ্টা করেছেন। ফলে বিপুল পরিমাণ উদ্দীপনা ভারতীয় পুরাণকে আবার ফেরত নিয়ে আসা সাহিত্যে, শিল্পে, এটি আমরা লক্ষ্য করি। যার পরিণাম হলো আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত এবং পরবর্তীকালের লেখকরা। তার মানে তাদের সাহিত্যে, শিল্পে পুরাণের তত্ত্বকে আবার অঙ্গীকার করেন, যেটি মূলত বাঙালি সংস্কৃতির অংশ না, যেটি উত্তর ভারতীয় সংস্কৃতির অংশ। তার মানে এখানে রেনেসাসটি হয় হচ্ছে উত্তর ভারতীয় হিন্দু মাইথোলজি, তার পুনরুৎপাদন এবং তার পুনর্জাগরণ। ফলে যেটিকে বাঙালি রেনেসাস বলা হয়েছে সেটি আসলে বাঙালির রেনেসাস না। সেটিকে যদি আমরা ভালো করে সংজ্ঞায়িত করতে যাই তাহলে তাকে বলতে হয় যে উত্তর ভারতীয় হিন্দু ধর্মীয় পুরাণের পুনর্জাগরণ। এটিকে এই জন্য এখন অনেকে হিন্দুত্ববাদী পুনর্জাগরণ বলে থাকেন। এটি কিন্তু আমাদের মধ্যে বিপুল প্রভাব বিস্তার করেছে সেই 150 বছর ধরে। এটি বাঙালির রেনেসাস হিসেবে চিহ্নিত হয়ে এসছে, কিন্তু যদিও তা বাঙালির রেনেসাসের সাথে এর বাঙালিত্বের কোনো সম্পর্ক নেই। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহাসিক বিকাশের সাথে এর কোনো সংযোগ আমরা দেখি না। বঙ্গ, আপনারা জানেন যে বঙ্গ আসলে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে একটি বেড়ে ওঠা একটা ফেনোমেনা, বিশেষত বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহের অংশবিশেষ, কুমিল্লার অংশবিশেষ, নোয়াখালীর অংশবিশেষ, এইগুলো নিয়ে যে বঙ্গ রাষ্ট্র বিকশিত হয়েছিল নানান পর্যায়ে, সেখানকার মানুষের যে জীবনাচার, তার মানবীয় বিকাশের যে ধারা, সেটি হচ্ছে বাঙালি সংস্কৃতির মূল ধারা। এটি সেখানে অনুপস্থিত। আর উপস্থিত যেটি আছে সেটি হচ্ছে হিন্দু পুরাণ এবং হিন্দু পুরাণের আলোকে আবার শিল্প সাহিত্যকে পুনর্জাগরিত করা, যেটার বড় প্রমাণ হচ্ছে আপনার মধুসূদন দত্তের রচনা, বঙ্কিমচন্দ্রের রচনা। এখানে সাধারণত হিন্দু মাইথোলজি আবার নতুনভাবে পুনর্নির্মিত হয়েছে এবং এর ফলে কলিকাতা কেন্দ্রিক যে হিন্দুত্ববাদী পুনর্জাগরণের সূচনা হয় সেটি 20 শতকে এসে অনেকটাই সাম্প্রদায়িক রঙে রঞ্জিত হয়। ফলে এতদিন ধরে যেটি বলা হয়েছে যে বাঙালি রেনেসা, আসলে সেটি হিন্দুত্ববাদী পুনর্জাগরণ, হিন্দুত্ববাদী রেনেসা। আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আজকে এইটুকুই বললাম যে এর প্রেক্ষাপট ব্যাখ্যা করে আমরা বোঝাতে চাইলাম যে বাঙালি রেনেসা নামে যেটি চালু করা হয়েছে সেটি আদৌ বাঙালি রেনেসা না। বাঙালি রেনেসা এখনো ঘটে নাই এবং বাঙালি রেনেসা বৈপ্লবিক করতে একটা নির্দিষ্ট সময়ে কিংবা স্বল্প সময়ের মধ্যে ঘটে যাবে এমন সম্ভাবনা কিন্তু আমরা এখনো দেখছি না। কারণ বাঙালির চিন্তা নানাভাবে দোনামোনায় ভোগে, দোটানায় পড়ে। আমরা এই বিষয়ে অন্যান্য আমার যে এপিসোড ছিল সেগুলোতে কথা বলেছি, আরো ভবিষ্যতে কথা বলবো। এখন আমরা যেটা বলতে চাইলাম যে আসলে বাঙালি রেনেসা নামে যেটি প্রচার করা হয়েছে সেটি হিন্দুত্ববাদী পুনর্জাগরণ এবং তার ভিত্তি উত্তর ভারতীয় মাইথোলজি, হিন্দু মাইথোলজি, হিন্দু পুরাণ এবং ধর্মীয় আচার প্রথা। ভবিষ্যতে আবার এ বিষয়ে হয়তো কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।